এমন একটা ছেলে যার কোনো বাস্তব জীবনে বন্ধুই নেই এবং সে কারোর সাথেই কথা বলে না, কিন্তু তার সাথে যখন স্কুল গ্যাংয়ে কিছু ছেলের মারামারি হবে এবং সেটা শেষ পর্যন্ত কোন পর্যায়ে যেতে পারে সেটাই তোমরা আজকের ড্রামায় দেখতে পাবে। সো হোয়াটসঅ্যাপ কিউট বাডিজ, কেমন আছো সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি উইক হিরো ক্লাস 1। এটা 2টা সিজন রয়েছে। প্রথম সিজনটা আমরা এখন এক্সপ্লেন করব এবং পরের সিজনটা আমরা কিছুদিন পর এক্সপ্লেন করব। যাই হোক, গল্পটা যখন শুরু হয় আমরা সাউথ কোরিয়ার একটা হাই স্কুল দেখতে পাই, যেটা কিনা কোরিয়ার অনেক পপুলার একটা হাই স্কুল। আর এই হাই স্কুলের একটা ক্লাসে আমরা শিউন নামের একটা ছেলেকে দেখতে পাই। শিউন ছিল খুবই ট্যালেন্টেড একটা স্টুডেন্ট, এমনকি সে ক্লাসের টপার ছিল। এজন্য বাকিরা তাকে অনেক বেশি হিংসা করত, কিন্তু সে শুধু তার লেখাপড়ার দিকে ফোকাস করত। কে তাকে নিয়ে কি বলছে না বলছে এসব নিয়ে সে একদমই মাথা ঘামাতো না এবং সে অনেক চুপচাপ স্বভাবের ছিল। যেহেতু সে কারোর সাথে কথা বলতো না, এই জন্য তার কোনো বন্ধুও ছিল না। আর কানে সবসময় একটা হেডফোন সে লাগিয়ে রাখতো, যাতে কেউ তার সাথে কথা বলতে না আসে। এটা সে এজন্যই করতো কারণ সে একা থাকতে খুবই পছন্দ করত, কোনো ঝামেলায় পড়তে চাইতো না। অন্যদিকে আমরা ইয়নবিন নামের একটা ছেলেকে দেখতে পাই। ইয়নবিনও কিন্তু শিউনের মতোই অনেক মেধাবী একটা ছেলে ছিল, কিন্তু সে কিন্তু খুবই দুষ্টু। যেমনটা আমি বললাম, সে কিন্তু ক্লাসের অনেক ভালো একটা স্টুডেন্ট, কিন্তু সে শিউনের আগে কখনোই যেতে পারতো না। সে শিউনের একটা রোল পরে থাকতো, মানে সেকেন্ড পজিশনে থাকতো সব সময়। আর এভাবে ইয়নবিন আজ পর্যন্ত একটা বারের জন্য শিউনকে কাটিয়ে উঠতে পারেনি এবং ক্লাসের টপার হতে পারেনি, মানে টপ 1 হতে পারেনি আর কি। তাই সে শিউনকে দেখে সব সময় জেলাস ফিল করে এবং তাকে বিরক্ত করতে চায়, তার থেকে কোনোভাবে প্রতিশোধ নিতে চায়। তবে ইয়নবিন একটা ভালো ছেলে একদমই ছিল না, বড়লোক বাবা মার বকে যাওয়া সন্তান তোমরা বলতে পারো। তার ভেতরে একজন ভালো স্টুডেন্টের তেমন কোনো গুণই ছিল না এবং তার স্বভাব, চরিত্র, আচার আচরণ, ম্যানার সবকিছু একদম বিগড়ে গিয়েছিল। এমনকি সে অনেকগুলো স্টুডেন্টকে নিয়ে একটা গ্যাংও চালাতো, যে গ্যাংটার মাধ্যমে সে ক্লাসের মধ্যে গুন্ডামি করত এবং ক্লাসের যেসব দুর্বল স্টুডেন্ট ছিল, যাদের কিনা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড স্ট্রং না, যাদের কিনা পলিটিক্যাল পাওয়ার নেই, যাদের কিনা অনেক টাকা পয়সা নেই, তাদের সে বুলি করতো তার গ্যাং মিলে। আর এসব কিন্তু সব ধরনের স্কুলেই মোটামুটি হয়ে থাকে, যত ভালো স্কুলে হোক না কেন। উপরে উপরে সবকিছুই ভালো দেখা যায়, কিন্তু ভিতরে ভিতরে এসব চলতেই থাকে। আর এসব যে কবে বন্ধ হবে সেটা আমরা বলতে পারছি না। তো এভাবে শিউন যেহেতু সবাইকে ইগনোর করতো, সব সময় চুপচাপ থাকতো, তাই ইয়নবিন আর তার সঙ্গীরা সব সময় তাকে জ্বালাতন করার চেষ্টা করতো, তার পড়ালেখায় ডিস্টার্ব করার চেষ্টা করতো, এমনকি তাকেও বুলি করার চেষ্টা করতো। তো এসব থেকে শিউন কখনো বের হতে পারছিল না এবং সে প্রতিবাদও করছিল না, কারণ সে যদি কথা বলে তাহলে কথা বাড়বে এবং ঝামেলা হবে। তো এভাবে একদিন ইয়নবিন ইচ্ছে করে পেছন থেকে শিউনের গায়ে একটা জুতা ছুঁড়ে মারে। শিউন রেগে গিয়ে তাদের দিকে তাকালে ইয়নবিন তাকে বলে যে জুতাটা আমরা ইচ্ছা করে মারিনি, আর এভাবে তাকালে তোর চোখ আমি একদম উপড়ে ফেলবো, তুই আমাকে চিনিস? এরপর শিউন তখন তাকে বলে যে আজকে যেটা করছিস সেটা যেন দ্বিতীয়বার না হয়, এটা আমার পক্ষ থেকে তোদের জন্য একটা ওয়ার্নিং হিসেবে ধরে নিতে পারিস। এটা শুনে ইয়নবিন অনেক রেগে যায় এবং সে শিওনের সামনে এসে বলে, কি বললি তুই? দ্বিতীয়বার তোকে মারলে তুই কি করতে পারবি? তুই আমার সম্পর্কে কিছু জানিস? তোর সাহস থাকলে আমাকে একটু ছুঁয়ে দেখাতো, তোকে আমি এখানে পুঁতে ফেলবো। শিউন তখন প্রচন্ড রেগে গিয়ে তাকে মারতে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে একটা বেসবল টিম চলে আসে এবং তারা সেখানে সোহু নামের একটা ছেলেকে মারার জন্য খুঁজছিল। তো বেশ কিছুক্ষণ ধরে সোহুকে খোঁজার পর দেখা যায় যে সোহু আসলে ক্লাসের একদম লাস্ট একটা বেঞ্চে ঘুমাচ্ছিল। আর বেচারাকে দেখে মনে হচ্ছিল সে সারা রাত একদম চোর পাহারা দিয়েছে, এখন সে ক্লাসে এসে ঘুমাচ্ছে। তবে তাদের চিৎকার চেঁচামেচিতে তার ঘুম একদম ভেঙে যায়। সবাই জানতে চাইছিল যে সোহু কি করছে, তখন সে সকাল থেকে সে ঘুমিয়ে যাচ্ছে। এরপর বেসবল টিমের ক্যাপ্টেন তাদেরকে জানায় যে সোহু নাকি তার গার্লফ্রেন্ডের সাথে ফ্লার্ট করছে, কিন্তু সোহু তখন সে ক্যাপ্টেনকে জানায়, আমি আমার নিজের লাইফ নিয়ে এতটাই ব্যস্ত সময় পার করছি যে তোমার গার্লফ্রেন্ডের সাথে ফ্লার্ট করা তো দূরে থাক, তার দিকে তাকানোর সময়টুকু পর্যন্ত আমার নেই। আমি তো ক্লাসরুমে ঘুমিয়ে কুল পাই না, আবার ফ্লার্ট কখন করব? বরং উল্টো তোমার গার্লফ্রেন্ডই সবসময় আমার দিকে তাকিয়ে থাকে, সেই মেবি মনে মনে আমাকে একটু পছন্দ করে, এমন টাইপের কিছু হতে পারে। কিন্তু এই কথা শুনে ক্যাপ্টেন অনেক রেগে যায় এবং সে এবং তার পুরো টিম মিলে সোহুকে মারতে আসে। তবে সোহু আসলে অনেক ভালো ফাইট করতে জানতো এবং সে কুংফু সহ নানা ধরনের স্টাইলে ফাইটিং জানতো, যেটা কিনা অনেক ইমপ্রেসিভ ছিল এবং ক্লাসের সবাই একদম অবাক চোখে তাকিয়ে থাকতো যে একটা মানুষ এত ধরনের ফাইট কিভাবে পারে। আর একবার মার্শাল আর্ট ম্যাচ সে জিতেছিল।
সে মেডেলও পেয়েছিল, কিন্তু এখানকার কেউ সেটা জানতো না। তো সোহু সবাইকে একাই মেরে হারিয়ে দেয় এবং তার সামনে কেউ দাঁড়াতে পারে না। এভাবে ক্লাসে বাকি সবাই তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল এবং এটাই ভাবছিল যে সোহু এত ভালো ফাইট কিভাবে করছে। তবে ফাইট করতে করতে সোহু ভুল করে শিওন যে ছিল আমাদের বোকা ছেলেটা তার পেন্সিল বক্স মাটিতে ফেলে দেয়। এতে সোহু অনেক কষ্ট পায় এবং সে ভালোভাবে জানতো যে শিওন আসলে একটা রাগী প্রকৃতির ছেলে, এজন্য তাকে সেই সাথে সাথে সরি বলে ফেলে। আর শিউন তার বাড়িতে চলে আসে। সেখানে শিউনের বাবাকে আমরা দেখতে পাই। শিউনের বাবা একসময় অনেক ভালো একজন অ্যাথলেট ছিলেন, তিনি মেবি ফুটবল খেলতেন। আর তার মাও কিন্তু অনেক চালাক ছিলেন, তিনি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন এবং সে তার ক্যারিয়ারে অনেক দূর নিয়ে গিয়েছে। তবে অনেক বছর আগে শিউনের বাবা মা আলাদা হয়ে গিয়েছে, আর এই বিষয়টি ছোটবেলায় শিউনের মনে অনেক গভীরভাবে দাগ কেটেছিল, যেটা প্রভাব আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। সে কাউকেই বিশ্বাস করতে পারে না এবং সবসময় একা থাকে। এটার দায়ভার অবশ্যই তার মা বাবাকে নিতেই হবে। এভাবে শিউন তার মা বাবার সাথেও তেমন একটা কথা বলতো না, তবে তার মা বাবা সবসময় চেষ্টা করতো তার সাথে যেন তারা কথা বলে এবং মনটা যেন একটু হালকা করে। তবে সে নিজেকে একটা বদ্ধ রুমে আটকে রাখতো এবং নিজের সাথে নিজে কথা বলতো। শিউন শুধুমাত্র তার লেখাপড়াতে ফোকাস করত, তার মা বাবাকে এটা বোঝানোর জন্য যে তাদের ছাড়াও সে অনেক কিছু করতে পারবে লাইফে। তার মা বাবার হেল্প ছাড়াই সে নিজের ক্যারিয়ার একদম হাইস্ট পজিশনে নিয়ে দেখাবে। তো পরের দিন আমরা শিউন আবার বাকিদেরকে দেখতে পাই। সে অনেক সকালবেলা স্কুলে গিয়েছে আর ক্লাসে বসে ম্যাথ সলভ করতে থাকে সে, কিন্তু ক্লাসে ঢুকে সে দেখতে পায় যে একটি বেঞ্চে সোহু ঘুমাচ্ছে। এই ছেলেটার আর কোনো কাজ নেই, সে এত কেন ঘুমায় সেটার কারণ অবশ্য আমরা পরবর্তীতে জানতে পারবো। এরপর শিউনরা এবং বাকিরা যখন মাঠে চলে যায় তখন ইয়নবিন শিউনের ইউনিফর্ম একটা ডাস্টবিনে ফেলে দেয়। এরপর তারাও মাঠে প্র্যাকটিস করতে চলে আসে। সবার প্র্যাকটিস শেষ হলে শিউন মাঠে দৌড়াচ্ছিল, তবে শিউনের দৌড়ানো দেখে ইয়নবিন ও তার সঙ্গীরা তাকে নিয়ে মজা করছিল এবং তাকে অনেক আজে বাজে ভাষায় গালাগালি করছিল। এটা আবার পাশ থেকে সোহু শুনতে পায় এবং সোহু তাদের সবাইকে বলে যে তোরা শিউনকে নিয়ে এত আজে বাজে কথা কেন বলছিস, ও তোদের চাইতে ট্যালেন্টেড, এটা বলে এমন করছিস। কিন্তু শুনে রাখ, তোদেরকে একটা ফ্রিতে আমি পরামর্শ দিচ্ছি, এই শিউনকে তোরা যেন তেন ছেলে মনে করিস না। ওর চাহনি দেখলে মনে হয় ও একটা সাইকো, আর এজন্যই ওর থেকে তোদের দূরে থাকাই ভালো। এসব কথা শুনে ইয়নবিন ও তার সঙ্গীরা হাসে এবং বলে যে এমন সাইকোদের নাকি তারা এর আগেও সাইজ করে এসেছিল, আর এজন্য ও নাকি তার কাছে একটা পুঁটি মাছের মতো। এবার শিউন যখন ক্লাসে গিয়ে তার ইউনিফর্মটা খুঁজে পায় না, তখন সে সোজা ইয়নবিনের কাছে চলে যায় আর তাকে গিয়ে বলে যে তোকে না বলেছিলাম আমার পেছনে লাগতে আসিস না। কিন্তু এ কথা বলতে ইয়নবিন শিউনের গলা চেপে ধরে, আর কিছুক্ষণের মধ্যেই তখন শিউনের একদম দম বন্ধ হয়ে আসছিল। ক্লাসের সবাই এতে অনেক ভয় পেয়ে যায়। তবে ঠিক তখনই সেখানে ক্লাস টিচার চলে আসে। ইয়নবিন এতে সাসপেন্ড হয়ে যাওয়ার জন্য সে বাঁচার জন্য বলে যে শিউন তো আমার ভালো বন্ধু, আমরা সবাই মিলে জাস্ট একটু মজাই করছিলাম, এতে এত সিরিয়াস হওয়ার তো কিছুই নেই। তখন টিচার তার কাছে জানতে চায় যে ইয়নবিন তোমার বন্ধু কিনা, তখন শিউন বলে যে হ্যাঁ। এরপর আমরা দেখতে পাই যে বেশ কয়েকদিন সময় পার হয়ে গিয়েছিল, আর একদিন রাতের বেলায় শিউন তার রুমে একা বসেছিল এবং সে নিজে নিজে পড়ছিল। তবে এমন একটা সময় শিউনের বাড়ির দরজায় কে যেন একটা নক করে। শিউন দরজা খুলে দেখতে পায় যে এটা তো সোহু। সোহু বলে যে সে শিউনের একটা পার্সেল রয়েছে, শিউন যাতে সেটা রিসিভ করে। তখন শিউন জানায় যে সে আসলে কোনো পার্সেল করায়নি, আর শিউন এটা জানতে পারে যে সোহু আসলে লেখাপড়ার পাশাপাশি ডেলিভারি ম্যানের কাজ করে। এর জন্য সারা রাত ধরে মানে অনেক রাত ধরে সে ডেলিভারি কাজ করার কারণে সে ঘুমানোর সময় পায় না, এজন্য সকালবেলা সে স্কুলে গিয়ে ঘুমায়। এই কারণটা আশা করি তোমরা এখন ক্লিয়ার হতে পেরেছো যে কেন সে আসলে এত ঘুমাতো। তবে শিউন বলে যে সে তো কিছুই অর্ডার করেনি, সোহু আসলে ভুল একটা অ্যাড্রেসে চলে এসেছে। সোহু তখন অ্যাড্রেস চেক করে দেখতে পায় যে এটা আসলে 102 নম্বর অ্যাপার্টমেন্টের কথা ছিল, কিন্তু সে ভুল করে 103 নম্বর অ্যাপার্টমেন্টে চলে এসেছে। শিউন তখন দরজা বন্ধ করে দিতে যাচ্ছিল, কিন্তু সোহু দরজা ঠেলে একদম জোর করে এক প্রকার ভিতরে ঢুকে যায়। আর শিউনকে সে বলে যে তো বাড়ির সামনে আমি যেভাবে হোক এসেছি, বন্ধু হিসেবে কি একটু বসতেও বলবি না আমাকে? এখন চুপচাপ দাঁড়িয়ে না থেকে আমার জন্য যা, এক গ্লাস পানি নিয়ে আয়, বাইরে যে গরমে। তখন শিউন বলে যে তোর জন্য আমি কেন পানি আনবো? আর হঠাৎ করে মানুষের বাসায় ঢুকে পড়া এটা কোন ধরনের অভদ্রতা? তোমাকে একটু শিক্ষা দেয়নি? এসব বলতে বলতে শিউন তাকে পানি এনে দেয় ঠিকই। আর সো পানি খাওয়ার পর শিউনকে বলে যে তোকে আমি অনেক ভালোভাবে বুঝে গিয়েছি রে। শিউন নিজেকে যতটা গোমরা দেখানোর চেষ্টা করছে, আসলে সে ভেতর থেকে একদমই উল্টো। সে আসলে একটা দয়ালু মানুষ।
কিন্তু বাইরে থেকে বোঝা যায় না আর কি। আর এটা বলতে বলতে সোহু সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। এবার পরের দিন তাদের ক্লাসে নতুন একটা স্টুডেন্ট আসে, যার নাম হচ্ছে বিয়মসি। বিতমসি না বিয়মসি আসলে আমি ক্লিয়ার না, কিছু একটা হবে, আমরা ওকে বিয়মসি বলে রাখবো। তো টিচার তখন সবার সাথে বিয়মসির পরিচয় করিয়ে দিচ্ছিল। বিয়মসি আসলে কোরিয়ার অনেক পপুলার একটা রাজনীতিবিদের ছেলে, আর তার বাবা ছিল শহরের সব থেকে ধনী ব্যক্তি। তো বিয়মসি যখন তার সিটে গিয়ে বসে তখন ইউনবিন তাকে বুলি করতে আসে, কারণ বিয়মসি অনেক শান্ত আর সহজ সরল প্রকৃতির একটা ছেলে ছিল। তবে ইউনবিন এখানে ইচ্ছা করে শিউনের সিটের উপর গিয়ে বসেছিল, তাই শিউন সেখান থেকে তাকে তার সিট থেকে তাকে সরে যেতে বলছিল। কিন্তু ইউনবিন তো তাকে আগেই মারার জন্য একটা সুযোগ খুঁজছিল এবং হাতে হাতে সে সেই সুযোগটা পেয়েও যায়। তাই সে শিউনকে অনেক বাজে ভাষায় গালাগালি করছিল আর বলছিল যে শিউনে এত দেমাগ কিসের, সে আসলে কি রয়েছে, তার না রয়েছে অনেক টাকা পয়সা এবং তার কোনো পলিটিক্যাল পাওয়ার নেই, সে চাইলে শিউনকে এখানে মেরে ফেলতে পারে, আর একবার কথা বললে শিউনকে সে গলা টিপে হত্যা করবে এমন সে ধমক দিতে থাকে। তবে এমন সময় সোহো সেখানে চিৎকার করে ওঠে এবং তাদেরকে আওয়াজ করতে নিষেধ করে, তার কারণ তার ঘুমাতে অনেক বেশি সমস্যা হচ্ছিল। তো সোহো যেহেতু অনেক ভালো একটা ফাইটার ছিল, তাই ইউনবিনও ভেতরে ভেতরে তাকে কিছুটা ভয় পেত, কারণ তার মার খাওয়ার আসলে ইচ্ছা নেই। তো পরবর্তীতে শিউনকে সে বলে যে আমি তোকে দেখে নেব। এবার সেদিন সন্ধ্যাবেলা দেখা যায় যে ইউনবিন তার বন্ধুদের নিয়ে একটা নাইট ক্লাবে ছিল, আর তার সঙ্গীদের সে বলছিল ওই যে আমাদের ক্লাসে শিউন নামে একটা ছেলে রয়েছে না, ওই ছেলেটা ভাবসাব আমার একদমই পছন্দ না, কেমন একটা দেমাক নিয়ে চলে, তাকে কিন্তু একটা ভালো শিক্ষা দিতে হবে রে। কারণ শিউনই সেখানে একমাত্র ছিল যে কিনা তার দিকে চোখ রাঙিয়ে কথা বলে, ওর সাহস কিভাবে হয় সে আমার দিকে চোখ রাঙিয়ে কথা বলবে। তো ইউনবিন সেখানে তার সঙ্গীদের নিয়ে প্ল্যান করছিল কিভাবে শিউনকে একটা ভালো শিক্ষা দেওয়া যায় যেটা তার সারা জীবন মনে থাকবে। ইউনবিন আবার তার একটা কাজিন ছিল যে কিনা অনেক বড় মাফিয়ার দলে কাজ করত। তো ইউনবিন সেখানে তার কাজিনের মাধ্যমে একটা ড্রাগস নিয়ে আসে, যেটা আসলে এমন ধরনের একটা ড্রাগস ছিল যেটা তোমার শরীরে একবার ইনজেক্ট করলে তোমার শরীরকে পুরো দুর্বল বানিয়ে দেবে, তোমার মাথা ঘুরবে, এমনকি তুমি অজ্ঞান হয়ে যেতে পারো, এতটা স্ট্রং একটা ড্রাগ। আর এবারের এক্সামে সে শিউনকে কোনোভাবে ভালো রেজাল্ট করতে দেবে না, আর এটাই হবে তার সব থেকে বড় প্রতিশোধ। তাই ইউনবিন তখন বিয়মসিকে বুলি করে। বিয়মসিও আসলে যে স্কুলে পড়তো সেখানে ইউনবিনের মতো আরো অনেক বেশ কিছু ছেলেরা তাকে ডিস্টার্ব করতো, সে যত একটু সহজ সরল ছিল, এমনকি তাকে প্রচন্ড মারধর করা হয়েছিল। এটা ইউনবিন ছেলেটা কোনোভাবে জানতে পেরে গিয়েছে, তাই এই সুযোগে সে বিয়মসিকে বুলি করতে শুরু করে। তাকে যে মারধর করা হয়েছে সেটা এখন সে স্কুলে সবাইকে জানিয়ে দেবে, যদি সে তার কথা মতো কাজ করে তাহলে জানাবে না, কিন্তু সে যদি কাজ না করে তার কথা মতো তাহলে সবাইকে জানিয়ে দেবে। তো তাকে বেশি কিছু করতে হবে না, তাকে একটা কাজই করতে হবে, আর সেটা হচ্ছে যখন আজকে তাদের ক্লাসে একটা এক্সাম শুরু হবে তখন শিউনের পিছনে একটা জোরে থাপ্পড় দিতে হবে, যে কথা সে কাজ। বিয়মসিও শিউনের পিছনে তার ঘাড়ের নিচে এবং তার ঘাড়ে আর কি মেনলি জোরে একটা থাপ্পড় দেয়। আর যখন শিউন তার দিকে তাকায় তখন বিয়মসি বলে যে তার ঘাড়ে একটা মশা বসেছিল, তখন শিউন তাকে কিছুই বলে না, সে এক্সামে ফোকাস করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই শিউনের মাথা ঘুরতে শুরু হয়ে যায়, শিউন তার এক্সামের খাতায় কিছু লিখতে পারছিল না, কিছু মনে করতে পারছিল না। আর তাই যখন সে ক্লাস থেকে টয়লেটে দৌড় মারে এবং তার ঘাড়ের উপর সে একটা স্টিকার খুঁজে পায় যেটা কিনা ছিল এক ধরনের ড্রাগস, আর এই ড্রাগসের এফেক্টের ফলে শিউন আর বেশি ভালোভাবে অ্যান্সারই করতে পারে না। আর এই জীবনে শিউনের প্রথমবার এমন করে। এতে শিউন প্রচন্ড রেগে যায়, তখন পুরো ক্লাসের সামনে সে নিজের উপর রাগ ঝাড়ার জন্য জোরে জোরে থাপ্পড় মারতে থাকে নিজের গালে। এটা দেখে সবাই একদমই অবাক হয়ে যায়, সবাই ভাবছিল শিউন নিশ্চিত পাগল হয়ে গিয়েছে, আর সে যেটা কত দুঃখের সাথে করছে সেটা কিন্তু জাস্ট আমরাই বুঝতে পারছি। আর সে সোজা ইউনবিনের কাছে গিয়ে ইউনবিনকে প্রচন্ড জোরে আঘাত করে, কারণ সে জানতো যে ইউনবিনই বিয়মসিকে দিয়ে এই কাজটি করিয়েছে। তখন শিউন সেখানে ইউনবিন আর তার সঙ্গীদের সাথে প্রচন্ড মারামারি শুরু করে দেয়, এমনকি ইউনবিনকে শেষ পর্যন্ত মারতে মারতে রক্তাক্ত করে ফেলে এবং একটা বই নিয়ে এবং সে বইটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বারবার আঘাত করতে থাকে। সে আসলে অনেকদিন ধরে তাদের অত্যাচার সহ্য করে এসেছে। এবার এক পর্যায়ে ইউনবিনের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, তখন সোহো এসে শিউনকে থামতে বলে আর বলে যে অনেক হয়েছে, কিন্তু শিউনের তো তার উপরও অনেক বেশি রেগে গিয়েছিল তখন।
কারণ তার মানসিক অবস্থার কথা তুমি বুঝতে পারছো। আর সে তাকেও মারতে যাচ্ছিল। তো সোহু যেহেতু একজন দক্ষ ফাইটার ছিল, সে খুব সহজে শিউনকে শান্ত করে ফেলে। এবার সেদিন ইউনবিনকে যখন হাসপাতালে ভর্তি করা হয়, আর তখন তার স্কুল টিচার আর শিউনের মা তখন শিউনকে হাসপাতালে ডাকে সেই ইউনবিনে কি অবস্থা হয়েছে সেটা দেখানোর জন্য। এখানে ইউনবিনের মা শিউনকে স্কুল থেকে বের করে দিতে বলছিল, তবে শিউন তখন স্কুল টিচারকে জানায় যে ইউনবিন স্কুলে ইললিগাল ড্রাগস নিয়ে এসেছে এবং সেটা তার ঘাড়ে লাগিয়ে দিয়েছে এবং তার পরীক্ষা বাতিল করেছে, এজন্য তাকে এমনভাবে সে মেরেছে। তাহলে কি তাকে এখন স্কুল থেকে সাসপেন্ড করা উচিত? ইউনবিন তখন বলে যে শিউন মিথ্যা বলছে, আমি এমন কিছুই করিনি। তবে শিউন তখন ইউনবিনের ব্যাগ নিয়ে আসে যেটা কিনা হাসপাতালে রাখা ছিল, আর সে ব্যাগের জিনিসপত্র বিছানার উপর ঢাললে দেখা যায় যে সেখানে অনেক ধরনের ড্রাগস রয়েছে। তাই ইউনবিনকে তখন স্কুল থেকে সাসপেন্ড করে দেওয়া হয় এবং তার মা সেটা দেখে তো একদমই অবাক হয়ে যায়। নিজের ছেলেকে সে নিষ্পাপী ভাবছিল। ইউনবিনের সঙ্গীরা তখন শিউনের উপর প্রচন্ড রেগেছিল। তাদের একজন শিউনের কাছে এসে বলে যে শিউন, তুই নিজেকে কি খুব ভালো ফাইটার মনে করিস? তুই জানিস না তুই কার সাথে পাঙ্গা নিয়েছিস? তোর যদি দম থাকে তাহলে তুই আমাদের সাথে ফাইট করে দেখা। শিউনও তখন তার কথা রাজি হয়ে যায়। এরপর ইউনবিনের টিমের দুজন মিলে শিউনকে টয়লেটে নিয়ে যায়, আর ক্লাসের সবাই তখন তাদের ফাইট দেখার জন্য পিছু পিছু আসে। তবে শিউন তখন টয়লেটের দরজা বন্ধ করে দেয় আর একটা হাতে কলম নেয়, যেটা এমনভাবে তাকিয়েছিল যে শিউনের চাহনি দেখে তারা অনেক বেশি ভয় পেয়ে যায়। আর তখন তারা বলে যে তুই কি বুঝাতে চাচ্ছিস? তখন শিউন বলে যে এখন আমরা ফাইট করতে যাচ্ছি। তখন তাদের দুজনে কেউ ওই শিউনের দিকে ফাইটের কথা মনে পড়ে গিয়েছিল, সেদিন আসলে কিভাবে সে মেরেছিল এবং ইউনবিনকে রক্তাক্ত করে ফেলেছিল। তাই তারা এখন আর শিউনের সাথে লড়াই করার সাহস পায় না। শিউনকে সরি বলে তারা এবং সেখান থেকে বেরিয়ে যায়। এই ঘটনার পর ক্লাসে সবাই বুঝতে পারে যে শিউনকে দেখে আসলে দুর্বল মনে হলেও তার মধ্যে অদম্য সাহস এবং শক্তি ছিল। অপরদিকে হাসপাতালে ইউনবিন তার সেই কাজিনকে ডেকে পাঠায় যে কিনা আরেকজন বড় মাফিয়ার সাথে কাজ করে, তার নাম ছিল সকদে। তো সকদের মাধ্যমে সে শিউনকে শায়েস্তা করতে চাচ্ছিল। অন্যদিকে শিউন তার প্রাইভেট ক্লাস শেষ করে যখন বাসায় ফিরে যাচ্ছিল, তখন সোহু আবার তার বাইকে করে ডেলিভারি দিতে যাচ্ছিল। তখন সে শিউনকে দেখতে পায়, বারবার শিউনকে বন্ধু বন্ধু করে ডাকছিল। এদিকে শিউন যখন সোহুকে এত রাতও ডেলিভারি করতে যেতে দেখে, তখন সে সোহুর জন্য বেশ মায়াবোধ করে। এজন্য শিউন তার সেদিনের ব্যবহারের জন্য সোহুকে সরি বলে। তবে সোহু বলে যে তোর মতো মানুষ আবার সরিও বলতে পারে, তুই এত কিপটা কেন রে? সরি বলার জন্য তো ট্রিট দিতে হয়, তারপর সরি বলতে হয়। তুই আমাকে গিফট দিবি, ট্রিট দিবি, তারপর তুই আমার কাছে মাফ চাইবি, আর তারপরে আমি তোকে মাফ করব। তো সোহু সেখান থেকে কথা বলে চলে যায়। আর পরের দিন শিউন স্কুলে গিয়ে সোহুকে সত্যি সত্যি ট্রিট দেয় এবং তাকে মন থেকে সরি বলে। এতে তাদের দুজনের বন্ধুত্ব অনেক বেশি স্ট্রং হয়ে যায়। তারা একে অপরের সাথে অনেকক্ষণ গল্প করে। শিউন তার জীবনে প্রথমবার কাউকে বন্ধু বানিয়েছে। আর সোহু ছেলেটাও কিন্তু অনেক কিউট। এদিকে ক্লাসের সবাই এটা দেখে একদম অবাক হয়ে গিয়েছে যে সেদিনে তো তারা ফাইট করলো, তাহলে এত তাড়াতাড়ি তারা এত ভালো বন্ধু হলো কেন? অন্যদিকে বিএমসি সেদিনের পর থেকে অনেক বেশি লজ্জাবোধ করছিল, কারণ সে সেদিন শিউনের ঘাড়ে স্টিকার লাগিয়েছিল যেটা কিনা একটা ড্রাগস ছিল। এর জন্য সে স্কুলে শেষ হলে, মানে স্কুলের ক্লাসগুলো যখন শেষ হয়েছিল, সে শিউনের কাছে যায় এবং বলে যে প্রাইভেট ক্লাস সম্পর্কে সে জানতে চাচ্ছে, যাতে এ বাহানায় সে সরি বলতে পারে। তবে শিউন তাকে বলে যে তুই কি বলতে চাস সরাসরি বল। বিএমসি তখন তাকে সেই দিনের কাজের জন্য সরি বলে। তবে শিউন তাকে বলে যে এইসব কথা বলে তুই ভুল করে আমার সাথে বন্ধুত্ব করতে আসিস না। এ বলে শিউন তার বাড়িতে ফিরছিল। মাঝপথে তার সাথে ইউনবিন এবং তার সঙ্গীদের দেখা হয়ে যায়, যারা কিনা তার জন্য ওয়েট করছিল এবং তার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তাকে বাজেভাবে মারার জন্য মূলত তারা এসেছে। তারা শিউনকে সেখান থেকে দূরে কোথাও নিয়ে যায় যাতে ইচ্ছা মতো মারতে পারে। আর তখন সেটা কিন্তু দূর থেকে দেখে ফেলেছিল বিএমসি। তো বিএমসি তখন দৌড়ে গিয়ে সোহুর কাছে যায় এবং সোহুকে বলে তাকে হেল্প করার জন্য। তখন সোহু বলে যে শিউন তো ভালো ফাইট জানে, আমার সাহায্যে তার দরকার হবে না। কিন্তু বিএমসি বলে যে সেখানে অনেকজন ছিল এবং অনেক ভালো ভালো ফাইটার ছিল, আমি নিশ্চিত যে শিউনের অবস্থা একদম খারাপ হয়ে যাবে যদি আমরা সময় মতো না যাই। তখন সোহু বলে যে আমি ভাই কোথায় যেতে পারবো না, আমার এখন কাজ আছে, আমি ডেলিভারি করব, তোর মন চাইলে তুই যেতে পারিস। তখন বিএমসি একটা বুদ্ধি খাটায় এবং বলে যে তুমি যে টাকা পাবে, মানে তুমি এখান থেকে যত টাকা ইনকাম করবে আগামী 2 ঘন্টার জন্য, সেটার 2 গুণ টাকা আমি তোমাকে এখনই দিয়ে দেবো। যেহেতু সোহুর টাকার দরকার ছিল, এজন্য সে বন্ধুত্বের খাতির হোক বা টাকার জন্য হোক, সে সাথে সাথে রাজি হয়ে যায়। শিউনকে কিছু গুন্ডা মানে ওই ইউনবিনের
ইউনবিনের লোকজন মারতে নিচ্ছিল আর সোহার বিএমসি তাকে বাঁচানোর জন্য যাচ্ছিল। তো সেখানে সিনটা আমরা দেখতে পাই যেখানে ইউনবিন শিওনকে ধরে মারধর করছিল, কিন্তু শিওন কিন্তু বুদ্ধিমান ছিল। সে কিছু একটা চিন্তা ভাবনা করে এবং ক্যালকুলেশন করে অনেকক্ষণ ছিল, কিন্তু হঠাৎ একটা ফুলের টব নিয়ে সে হাতে নেয় এবং সেখান দিয়ে সেই প্রচন্ড মারধর করা শুরু করে দেয়। শিওন এখানে প্রথমে তাদের সবাইকে ইচ্ছা মতো মারছিল, কিন্তু এক পর্যায়ে শব্দের আঘাতে শিওন প্রচন্ড ব্যথা পায় আর তার মাঝে ফাইট করার মতো শক্তি ছিল না। এজন্য ইউনবিন তখন তার কাছে আসে এবং তাকে প্রচন্ড মারতে থাকে। শিওনের অবস্থা এতে অনেক খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে সোহু চলে আসে। সোহু এক এক করে সবাইকে হারিয়ে দেয়। এরপর তারা ফাইট শুরু করে দেয় সোকদের সাথে। সোহু অনেক ভালো একটা ফাইটার ছিল, কিন্তু তাদের দুজনের মধ্যে অনেক ভালো ফাইট হয়। যেহেতু সোকদে অনেক ভালো একটা ফাইটার, যে জন্য তাকে হায়ার করা হয়েছে, সে সোহুর অবস্থাও কিন্তু খারাপ করে দিচ্ছিল। অপরদিকে তাদের ফাইটের সুযোগে কিন্তু ইউনবিন শিওনকে মারা শুরু করে দেয়। ঠিক তখনই বিয়মসি এসে কিন্তু তাকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে ইউনবিন যখন শিওনকে নির্দয়ভাবে মারছিল তখন পুরো বিষয়টা লক্ষ্য করেছিল সোকদে। সোকদে তখন বুঝতে পারে যে ইউনবিন আসলে কতটা নির্দয় প্রকৃতির একজন মানুষ। তাই সোকদে তখন ইচ্ছা করে ফাইটটা থামিয়ে দেয় আর সোহুর কাছে নিজে নিজে হার মেনে যায়। সোহুর তো এটা বুঝতে পারে যে সোকদে ইচ্ছা করে হার মানছে, কিন্তু কারণ বুঝতে পারে না। এজন্য সে তার বন্ধুদের নিয়ে সেখান থেকে চলে যায়। সারাদিন ফাইট করে তারা তিনজনে অনেক বেশি ক্লান্ত ছিল। সোহু তাদেরকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। এটা মূলত সোহুতে কাজ করত, কারণ তাদের বাঁচাতে গিয়ে তার আজকে রেস্টুরেন্টে পৌঁছাতে দেরি হয়েছিল। এই জন্য তারা তিনজন মিলে একসাথে কাজ করতে থাকে আর তাদের ফ্রেন্ডশিপটা আরো বেশি স্ট্রং হতে থাকে। তবে শিউন এখানে সোহুকে কাজ করতে দেখে বুঝতে পারে যে সোহু আসলে কতটা হার্ডওয়ার্ক করে। স্কুলে লেখাপড়া শেষ করে সেই রেস্টুরেন্টে এসে কাজ সম্পূর্ণ করবে, আবার ডেলিভারি করতে যাবে। এটা কিন্তু মোটেই একটা সহজ কাজ নয়। এজন্য সে কিন্তু ক্লাসে ঘুমায়। কাজ শেষ করে তারা সেখানে খেতে বসে। তখন খেতে খেতে সোহু শিউনকে জিজ্ঞেস করে, আচ্ছা তোর সমস্যা কি বলতো আমাকে? সবসময় মুখটা এমন করে রাখিস কেন? মনে হয় একদম 100 মেয়ে তোকে ছেঁকা দিয়েছে। এতদিন তোকে আমি একটা বারের জন্য হাসতে দেখলাম না। আচ্ছা তুই কি হাসতে জানিস? না জানি কিভাবে আমি তোকে আমার বন্ধু বানিয়ে ফেললাম। তুই অনেক বোরিং। এখন বুঝতে পারছি তোর কেন কোনো বন্ধু নেই। এসব শুনে সেখানে হাসি পেলেও সে কিন্তু হাসে না। অন্যদিকে আমরা সোকদে আর তার টিমকে দেখতে পাই, যারা কিনা সে মাফিয়ার সামনে দাঁড়িয়েছিল, যে মাফিয়া আন্ডারে তারা মূলত কাজ করতো। আর আমরা জানতে পারি যে সোকদে তার টিম মেম্বাররা ততটাও খারাপ মানুষ ছিল না। আসলে তারা একসময় মা বাবাহীন পথ শিশু ছিল। তখনই মাফিয়া নিজের স্বার্থের জন্য তাদেরকে তুলে আনে। যদিও তাদেরকে খাবার ও থাকার জায়গা দিয়ে বড় করে তুলেছে ঠিকই, কিন্তু নিজের স্বার্থের জন্য অনেক ইলিগাল কাজ করিয়ে দিত, তাদের অনেক বিপজ্জনক কাজও করাতো, যেগুলো নর্মাল মানুষ অনেক টাকার বিনিময় করতে চাইবে না। এবার যখন তারা জানতে পারে যে সোকদে একটা স্কুলে স্টুডেন্টের সাথে ঝামেলা করেছে, তখনই সে এই বিষয়টি সুযোগ নিতে চায়, কারণ সে জানতো যে তাদের মধ্যে ধনী পরিবারের ছেলে ছিল। তাই সে তখন ইচ্ছা করে সোকদেকে মারতে শুরু করে এবং খুবই নির্মমভাবে সেখানে সোকদের হাতটা ভেঙে ফেলে। এখানে আবার ইঙ্গি নামে একটা মেয়ে ছিল, যদিও সে সোকদের জন্য অনেক মায়া হচ্ছিল, কিন্তু এখানে তার কিছুই করা ছিল না, কারণ মাফিয়ারা অনেক বেশি শক্তিশালী ছিল। হাতটা এজন্যই ভাঙা হয়েছে যেন এটা ব্লেম সে শিউন আর তার বন্ধুদের উপর দিতে পারে এবং প্রচুর টাকা উসুল করতে পারে। অন্যদিকে আমরা সোহু, শিউন আর বিয়মসিকে দেখতে পাই, যেখানে তার একটু রিল্যাক্স হওয়ার জন্য একটা গেমিং ক্লাবে এসেছে। ইঙ্গিতে খুশি হয়েছিল, তবে এখানে দুষ্টামি করেছে শিউনের সাথে ফ্লার্ট করেছিল। ইয়ং শিউনকে বলে যে তোমার মতো অহংকারী ছেলে আমার অনেক পছন্দ, তুমি একদম আমার টাইপের। এরপর বলে যে সে শিউনের সাথে সবকিছু মজা করছিল। এরপর সে শিউনের ফোন থেকে শিউনের নাম্বারটি নিয়ে বলে যে যখনই তোমার প্রয়োজন হবে তুমি আমার সাথে যোগাযোগ করবে, কেমন? কিন্তু শিউন এখানে শুধু একমাত্র তার কথাই শুনছিল, তাকে কিছু বলে না। পরের দিন দেখা যায় যে স্কুলের মধ্যে ইয়নবিন তার জিনিসপত্রগুলো নিয়ে যাওয়ার জন্য আসে। সে আজকে শিউনের সাথে আলাদাভাবে কথা বলতে চায়, তবে সোহু শিউনকে তার সঙ্গে একে একে কথা বলতে নিয়ে যেতে দিবে না। তাই ইয়নবিন তাদের দুজনের কাছে ক্ষমা চায়, তবে সে শিউনের কাছে মাথা নিচু করে বললে যে সে অনেক বেশি ভুল করে ফেলেছে এবং সে তার ভুল বুঝতে পেরেছে। তবে আসলে সে কি বলতে চায় সোহু তাকে সরাসরি বলতে বলে। ইয়নবিন তখন বলে যে স্কুলের ডাক আনার জন্য তার নামে কেস হয়ে গিয়েছে, তাই শিউন যেন লয়ারের কাছে তার পক্ষে সাক্ষী দেয়। এতে করে তার কেসটি উঠে যাবে, তা না হলে তার পুরো লাইফ, তার পুরো ক্যারিয়ার একদম ধ্বংস হয়ে যাবে। এমনকি তার জন্য তার মা বাবাও কোথাও মুখ দেখাতে পারবে না। তাই সে বারবার শিউনকে অনুরোধ করছিল এবং তার কাছে মাফ চাচ্ছিল। সোহু তখন শিউনকে মাফ করে দিতে বলে আর বলে যে তারা তার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য রাজি হয়ে যাবে। এরপর সেদিন সন্ধ্যাবেলা ইয়নবিন আর তাদের তিনজন সে লয়ার কাছে নিয়ে যাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় যে পুরোটা ছিল আসলে ইয়নবিনের চাল। সে আসলে তিনজনকে সে মাফিয়ার কাছে নিয়ে এসেছে, আর সেখানে সে মাফিয়া এবং তাদের পুরো টিম ছিল। আর সে শিউন আর তার বন্ধুদের দেখিয়ে প্রচন্ড হাসে। এরপর সোকদেকে নিয়ে মজা করতে শুরু করে যে তুই পিচ্ছে ছেলের সাথে মার খেয়ে এসেছিস, তোর মতো ছেলেকে আমি খাইয়ে পড়িয়ে মানুষ করেছি, আমার অনেক অনেক লজ্জা হচ্ছে। হোয়াট এ শেম।
এরপর সে মাফিয়া এখানে শিউন আর বন্ধুদেরকে বলে যে তোরা শখদের হাত ভেঙে ফেলেছিস, এজন্য তার জরিমানা তোদেরকে দিতে হবে। 3 দিনের মধ্যে আমাকে 15 মিলিয়ন ওয়ান দিতে হবে, তা না হলে পৃথিবী থেকে তোদের অস্তিত্ব আমি মুছে ফেলবো। কিন্তু শিউন এখানে মোটেও ভয় পাচ্ছিল না এবং বরং তাকে বলে যে আমরা তো কেউ শখদের হাতে মারিনি, আর এত বড় ইনজুরি হওয়ার তো কোনো কথাই না, নিশ্চয়ই তুই এই কাজটি করেছিস এবং সেটা দোষ আমাদের উপরে দিয়ে দিয়েছিস। সে মাফিয়াতে প্রচণ্ড রেগে যায় আর শিউনকে বলে যে তোর এত বড় কথা 3 দিন পরে ছুটে যাবে, আমার টাকা না পেলে আর তোদের জীবন আমি একদম জাহান্নাম বানিয়ে ফেলবো, আর আমার লোকেরা তোদের উপর সবসময় নজর রাখবে। এইসব বলে সেদিনের মতো সে মাফিয়ারা তাদেরকে ছেড়ে দেয়। শিউন, সোহু আর বিয়ংসু বুঝতে পারছিল না যে এত টাকা তারা কিভাবে ম্যানেজ করবে। শিউনের মাথায় একটা আইডিয়া আসে, তার কাছে যেহেতু ইয়ংয়ের নাম্বার ছিল সে ইয়ংয়ের সাথে যোগাযোগ করে। ইয়ংকে তাকে একটা রেস্টুরেন্টে দেখা করতে বলে। অল্প সময়ের মধ্যেই ইয়ংয়ের সাথে তার খুব বেশি ভালো বন্ধুত্ব হয়ে যায়। এরপর মাফিয়ার সবকিছু সে জানতে চায়। তখন সে সবকিছু খুলে বলে যে মাফিয়া কিভাবে তাদেরকে রাস্তা থেকে তুলে এনেছিল আর তাদের মাধ্যমে খারাপ কাজ করাচ্ছে, তাদের কাছে কতটা অত্যাচার করা হয়েছিল। ইয়ং আরও জানায় যে সে মাফিয়া আন্ডারে বেশ কিছু বেটিং সাইট পরিচালিত হয়, এমনকি শহরের ড্রাগ বাজারের পেছনেও তার হাত রয়েছে, তার পক্ষে সবকিছু করা সম্ভব। এরপর ইয়ংই শিউনকে বলে যে তোকে আমি বন্ধু হিসেবে বলছি, আমি তোদের কোনো ঝামেলা চাই না, তোদের কোনো বিপদ হবে এমনটা চাই না, এজন্য তোদের উচিত হবে টাকা দিয়ে কেটে পড়া। অপরদিকে সবকিছুর জন্য বিয়ংসি নিজেকে দায় মনে করছিল, কারণ তার জন্য সবকিছু শুরু হয়েছিল। তাই সে বন্ধুদের বাঁচানোর জন্য তার বাবার অনেক দামি একটা ঘড়ি চুরি করে ফেলে, যেটা বিক্রি করে সে 15 মিলিয়ন ওয়ান রেডি করে ফেলে। তবে শিওন আর সোহু এটা জানতে পারে, তখন তাকে টাকাগুলো ফেরত দিতে বলে এবং তার ঘড়িটি নিয়ে আসতে বলে, কারণ তারা মাফিয়াকে ধরে দেওয়ার জন্য অন্য প্ল্যান করছে। তারা প্ল্যান করেছে তারা পুলিশে তুলে নেবে, কারণ আর যদি তারা টাকা দেয় তাহলে পরবর্তীতে কোনো গ্যারান্টি নেই যে তাদের কাছে সে আরও টাকা চাইবে না। তবে তাকে পুলিশে ধরে দেওয়ার জন্য প্রমাণের প্রয়োজন। এজন্য সো বলে যে সে মাফিয়ার কাছে যাবে এবং সে মাফিয়া যেভাবে হোক তাকে আস্তানাতে নিয়ে যাবে। তখন শিউন যেন তার লোকেশনটা ট্র্যাক করে সেখানে পুলিশ দ্রুত নিয়ে আসে, যেটার মাধ্যমে লোকেশন বের করা যাবে। তখন সৌ নিজে মাফিয়ার কাছে চলে যায় আর সে মাফিয়াকে গিয়ে বলে যে সৌ খুব ভালো করে জানে যে কয়েকটা বেটিং সাইট রয়েছে, এসব সৌ জানাতে থাকে। সে জানে সৌকে কোটি কোটি টাকা উপার্জন করে দিতে পারে। বেটিং সাইট পরিচালনার জন্য শুধু একটা আইডিয়া প্রয়োজন। সে আরও জানে যে সে যেহেতু অনেক ভালো একজন ফাইটার, তার স্কুলের মধ্যে সে অনেক বেশি পপুলার। সে যদি একবার বেটিং সাইটের কথা সবাইকে জানিয়ে দেয় তাহলে সব স্টুডেন্টরা তার সাইডে খেলার জন্য পাগল হয়ে যাবে। এছাড়াও এ বিষয়ে তার কাছে অনেক বেশি প্ল্যান রয়েছে। এসব শুনে মাফিয়া অনেক বেশি খুশি হয়ে যায়। সো আসলে পাম মারছিল আর কি, যাতে সে তার প্ল্যানে সাকসেসফুল হতে পারে। আর সে সৌকে তখন তার সঙ্গে আস্তানায় নিয়ে যায়। লোকেশন ট্র্যাক করার আগে শিওনের কাছে ইয়ঙ্গি আসে আর ইয়ঙ্গির নিজেই সে মাফিয়ার অ্যাড্রেসটা দিয়ে দেয়। কিন্তু বিয়ংসু বুঝতে পেরেছিল যে শিওন পুলিশ নিয়ে আস্তে আস্তে সোহ বিপদে পড়তে পারে, তাই সে কিছুটা না বলে ট্যাক্সিতে চড়ে সোর পেছনে পেছনে চলে যায় আর সিদ্ধান্ত নিয়ে যে সে মাফিয়াকে টাকাগুলো দিয়ে দেবে। অন্যদিকে সে মাফিয়া বুঝতে পেরেছে যে সোহু হয়তো তার বিরুদ্ধে কোনো একটা চাল চালাচ্ছে, এজন্য সে সোহুকে সেখানে মারতে শুরু করে। মারতে মারতে তাকে একদম অজ্ঞান করে ফেলে। এরপর যখন সে সোহুর ফোন চেক করে তখন সে জানতে পারে যে শিউন এখানে পুলিশ নিয়ে আসছে, কারণ শিউন তাকে মেসেজ পাঠিয়েছিল। এজন্য সে মাফিয়া তার লোকজনকে এখান থেকে সমস্ত প্রমাণ মুছে ফেলতে বলে এবং পালানোর প্রস্তুতি নিতে থাকে। এক সময় সে বিয়মসে এসে মাফিয়াকে টাকা দিতে চায়, কিন্তু মাফিয়া তখন তাদের উপর প্রচন্ড রেগেছিল বলে সে বিয়মসেকে বন্দি করে ফেলে। এরপর কিছুক্ষণ পর শিউন সেখানে পুলিশ নিয়ে আসলে দেখা যায় সেখানে কেউ ছিল না। তাই পুলিশ ভাবছিল যে শিউনের কথা ভুল হচ্ছে, যদি সিরিয়াস কিছু ঘটে তখন শিউন যেন তাদেরকে খবর দেয়। এ বলে পুলিশ সেখান থেকে চলে যায়। তবে শিউন নিজেই সে বাড়ির ভিতরে এসে দেখে যে রক্ত লেগে রয়েছে, আর শিউন তখন সৌর জন্য অনেক বেশি দুশ্চিন্তা পড়ে যায়। ঠিক তখনই তার সঙ্গে ইয়ঙ্গে ফোন করে। ইয়ঙ্গের সঙ্গে জানিয়ে দেয় যে সে মাফিয়া কোথায় গেছে, তাই শিউন পুলিশকে সেখানে নিয়ে যেতে বলে। অন্যদিকে সে মাফিয়া এবং বিয়ন্সিকে মারতে যাচ্ছিল, তখন শক দিয়ে সে তাকে পুরো বিষয়টা শেষ করতে বলে। তবে মাফিয়াও তার উপর প্রচন্ড রেগে গিয়ে তাকে মারতে শুরু করে। ইয়ঙ্গি চিৎকার করে থামতে বলে। সে বলেছে অনেক হয়েছে, সে তাদেরকে অনেক অত্যাচার করেছে, তারা এটা সহ্য করবে না। এসব শুনে মাফিয়া তখন বলে যে আজকে আমি তোদের সবাইকে মেরে ফেলবো। এরপরে সে বন্দুক নিয়ে বিয়মসি আর সৌকে মারতে চায়। এমন সময় শক দিয়ে সে অনেক জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং সেখান দিয়ে ফাইট করার চ্যালেঞ্জ করে। অপরদিকে মাফিয়া শকদের মধ্যে ফাইট করে হেরে যাচ্ছিল, তখন তার হাতে একটা চাকু তুলে শকদের পায়ে আঘাত করে। শকদে একদম দুর্বল হয়ে পড়লে সে মাফিয়া শকদেরকে মেরে ফেলতে যাচ্ছিল, ঠিক তখন ইয়ং পেছন থেকে এসে তাকে লাথি মারে। এতে মাফিয়া তখন ইয়ংকে গলা চেপে ধরে তাকে মেরে ফেলতে যাচ্ছিল। এমন সময় পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পায় তারা। দেখা যায় যে শিউন এখানে চলে এসেছে। এদিকে মাফিয়া তার সঙ্গীদের নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, আর অন্যদিকে শিউন তার বন্ধুদের হাত পা খুলে দিয়ে তাদেরকে নিয়ে চলে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে মাফিয়া চলে আসে
আর শিওনের মোবাইল দেখিয়ে বলে যে তাদেরকে বোকা বানানো এত সহজ নয়। শিওন আসলে অল্প সময়ের মধ্যে পুলিশ আনতে পারেনি, তাই সে বন্ধুদেরকে বাঁচানোর জন্য তার মোবাইলে পুলিশের গাড়ি অ্যালার্ম দিয়েছিল। এতে করে তাদের তিনজনের মধ্যে আবারও ফাইট শুরু হয়ে যায়। একদিকে শক দিয়ে এখানে ইয়ংরি এবং তার সঙ্গীকে বাঁচানোর জন্য তাদেরকে সেখান থেকে দৌড়ে পালিয়ে নিয়ে যেতে থাকে, কারণ শিওন তাদেরকে খবর দিয়ে এসেছিল। তখন মাফিয়া সবাইকে রেখে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তবে শিওন তাকে ধরার জন্য তার পিছু নেয় এবং সৌ পিছু পিছু চলে যায়। এরপর তারা দুজন মিলে মাফিয়াকে ধরার চেষ্টা করে, তবে সে মাফিয়া সৌর সাথে ফাইট শুরু করে দেয়। সৌ তো প্রথমে তাকে একদম মারতে মারতে তার অবস্থা খারাপ করে দিয়েছিল, কিন্তু এক পর্যায়ে সে মাফিয়া প্রচন্ড রেগে গিয়ে সৌকে মারতে মারতে প্রায় মেরে ফেলছিল। এমন সময় শিওন সেখানে চলে আসে এবং তার স্কুল ব্যাগ দিয়ে মাফিয়াকে প্রচন্ড মারতে থাকে, আর তারা দুজন মিলে তাকে ফাইটে হারিয়ে দেয়। অপরদিকে শক দে আর ইয়ংগি সেখান থেকে ছেলেদেরকে নিয়ে পালিয়ে যেতে থাকে আর পুলিশের কাছে স্যারেন্ডার করতে বলে। মানে শক দে বলছিল যে তারা দুজন যেন চলে যায় এবং সে নিজে পুলিশের কাছে স্যারেন্ডার করবে, কারণ সে তার জীবনে এত বেশি খারাপ কাজ করে ফেলেছিল যে পুলিশ তাকে এভাবে ধরে ফেলতো, সে পালিয়ে বাঁচতে পারতো না। আর ইয়ংগি কিন্তু ছোটবেলা থেকে তাদেরকে অনেক বেশি ভালোবাসে, তারা একসাথে বড় হয়েছে, এজন্য সে শক দেখে একা ছাড়তে চাচ্ছিল না, কিন্তু পুলিশ এসে শক দেখে ধরে ফেলে আর এজন্য সেখান থেকে তারা পালিয়ে যেতে পারে। পরবর্তীতে আমরা লয়ারকে দেখতে পাই তাদের সাথে, সেখানে বিয়মসিকে থাকতে বলে আর বাকিদেরকে চলে যেতে বলে, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় যে সে লয়ারকে আসলে বিয়মসির যে বাবা ছিল সে হায়ার করেছিল, আর মাফিয়ার কাছে তাকে নিয়ে যাওয়া হয় আর বলে যে মাফিয়াকে ইচ্ছা মতো মারো, তার উপর প্রতিশোধ নাও। যেমনটা আমরা বলেছিলাম যে বিয়মসির বাবা ছিল সব থেকে বড় রাজনীতিবিদ, এজন্য তার জন্য যে কোনো সময় তার জনগণের সামনে তার বাবাকে লজ্জায় পড়তে পারে। এজন্য বিয়মসিকে স্ট্রং বানাতে চাচ্ছিল, কারণ এজন্য সে পুরনো স্কুলে সে অনেক বেশি মার খেত এবং তার চেহারা দেখে বোঝা যাচ্ছিল যে বিয়মসি আসলে অনেক কষ্ট থাকে এবং সেখানে সে কিছুই করতে পারে না। অপরদিকে সোহু হাসপাতালে ভর্তি ছিল, এজন্য সে ইঙ্গিকে সোহুর কাছে নিয়ে যেতে বলে এবং সেখানে রেখে আসে যাতে তার দেখাশোনা করতে পারে। এরপর শিওন তার বাড়িতে ফিরে আসে। পরদিন সকালবেলা একদম ভোরে সোহুর কাছে এবং ইয়ংয়ের জন্য সে অনেক খাবার নিয়ে যাচ্ছিল শিওন আর কি। এটা দেখে সৌতে একদম অবাক হয়ে যায়। সে একটু এক্সট্রা ভাব নিয়ে বলে যে তুই কি ঠিক আছিস, তোর মাথা ঠিক আছে তো, তোর কোনো সমস্যা হচ্ছে না তো, কারণ এটা তো কোনো কথা না যে তুই আমার জন্য খাবার আনবি, আমি তো এর স্বপ্নেও কল্পনা করতে পারিনি। যদিও সে একটু বেশি বেশি বলে ফেলছিল, কিন্তু শিওন এখানে অনেক মজা পায় এবং প্রথমবারের মতো আমরা তাকে হাসতে দেখি। পরবর্তীতে আমরা বিয়মসিও আর তার বাবাকে দেখতে পাই। তার বাবা তাকে এখানে অনেক মারছিল এবং সে কিন্তু তার আসল বাবা ছিল না, সেটা আমরা এখন জানতে পারি। সে আসলে সমাজে তার ইমেজ ভালো করার জন্য ছোটবেলায় বিয়মসিকে দত্তক নিয়েছিল, মানে সে তার নিজের স্বার্থের জন্য বিয়মসিকে ব্যবহার করছে। যদিও সে তাকে টাকা পয়সা একদম ভরে ভরে দিত, কিন্তু সে তাকে কখনো মানসিক শান্তি দিত না এবং সবসময় তাকে টর্চার করতো, তাকে শান্তিতে থাকতেই দিত না আর কি। পরবর্তীতে সে তার স্কুলে যখন অনেক মার্কেট ছিল, তার স্কুলটা তখন সেখানে অফ করে নিতে হয়, মানে স্কুল চেঞ্জ করতে হয়। পরদিন সে যখন তার মেইন স্কুলে আসে, বর্তমান যে স্কুলে পড়ে, সেখানে কিন্তু সে অনেক পপুলার হয়ে গিয়েছে, কারণ সবাই জানতে পারছে যে সে এবং তার বন্ধুরা মিলে কিছু ক্রিমিনালকে ধরে দিয়েছে। পরবর্তীতে ইয়ং সম্পর্কে বিয়মসুই জানতে পারে, কারণ সে কিন্তু তাদের সাথে ছিল, যে কিনা তাদের নতুন বন্ধু। এজন্য ইয়ং এর সম্পর্কে জানার জন্য সোহুর ইনস্টা অ্যাকাউন্টে সে ঢুকছিল এবং সবকিছু চেক করছিল, কিন্তু সোহু আর ইয়ং এর সঙ্গে অনেকগুলো ছবি সে একসাথে আপলোড করেছে এবং সেগুলো দেখতে পায়, কিন্তু সোহুর পুরো ইনস্টাগ্রামে তার একটা ছবিও নেই। সে কি তাকে বন্ধু মনে করে না, এই জন্য তাকে ছবি আপলোড করেনি? বিয়মসু এমনটাই ভাবছিল, আসলে তার মতো গাধা এর থেকে ভালো আর কি ভাববে। যাই হোক, সেখানে সে ভাবছিল যে ইয়ংই হয়তো তার জায়গাটা দখল করে নিচ্ছে, এই জন্য সে অনেক বেশি জেলাস ফিল করছে, আর সেটাও ভাবতে থাকে যে সোহু হয়তো তাকে বন্ধুই মনে করে না। এই জন্য বিয়মসি দূর থেকে দাঁড়িয়ে তাদের তিনজনকে দেখছিল, কিন্তু কিছুক্ষণ পর সোহু তাকে কাছে ডাকে। এবার কয়েকদিন পর সোহু বার্থডে ছিল, তাই সবাই অনেক আনন্দ করার জন্য একটা ক্লাবে চলে যায়। সেখানে সোহু আর ইয়ংই যেহেতু খুবই ভালো ছিল এবং বাচ্চা সুলভ ছিল, তারা কিন্তু দুজন মিলে অনেক আনন্দ করছিল এবং গান গাচ্ছিল, আর শিওন আর বিয়মসি সেখানে বসে বসে দেখছিল। কিন্তু বিয়মসি এখানে অনেক জেলাস ফিল করছিল। সে ভাবছিল সোহু হয়তো তাকে বন্ধুই মনে করে না এবং তার বাবার মতো সেও তাকে ব্যবহার করছে, তাই বিয়মসি খাবার কেনার বাহানায় বাইরে চলে যায়। কিন্তু এমন সমস্যা, তার পুরোনো স্কুলে যে ফ্রেন্ডগুলো ছিল, যারা তাকে অনেক বেশি টর্চার এবং বুলি করতো, মানে সে বুলি ছেলেগুলো, সেখানে তাদেরকে দেখে ফেলে এবং তার সাথে কথা বলতে যায়, এবং সেখানে কিন্তু সে আবারও পালিয়ে শিওনদের কাছে ফিরে আসে। ইয়ন জানায় যে সে বিয়মসি আর কয়েকজন বন্ধু তাকে ফোন করেছিল, কিন্তু বিয়মসি তার উপর প্রচন্ড রেগে যায় এবং বারবার বলতে থাকে যে তার ফোনে কেন হাত দেওয়া হয়েছে। যদিও শিওন আর সোহু তাকে বোঝানোর চেষ্টা করেছিল যে ইয়ংকে কিছু বুঝতে পারেনি, তখন কিন্তু বিয়মসি আরো বেশি রেগে যায় এবং তাকে মারতে যাচ্ছিল। এতে সোহু তার উপর কিছুটা রেগে যায়। তবে আমরা বুঝতে পারি যে এত জেলাসির কারণে বিয়মসি কিন্তু একটা দানব হয়ে উঠছে এবং তার মাইন্ডসেট একদমই পরিবর্তন হচ্ছে। সেও তো পরবর্তী ফাইটে অংশগ্রহণ করতে পারে। পরবর্তীতে আমরা দেখতে পাই যে স্কুলে সোহু আর বিয়মসির সাথে
একটা ঝগড়া হয়েছিল, মানে তাদের মধ্যে একটা ঝগড়া হয়েছিল একটা তুচ্ছ ঘটনা নিয়ে। তাই আমরা বুঝতে পারি যে তাদের বন্ধুতে ফাটল ধরেছে। বিয়ন্সে এখন তাদেরকে বন্ধু মনে করে না, এখন তাদেরকে শত্রু মনে করে। এজন্য যে কোনো ভাবে সে চায় যে তাদের উপর প্রতিশোধ নিতে, কারণ তারা যেহেতু তার বন্ধুত্বের দাম দেয়নি, সেও এই ব্যাপারটা দেখবে। অপরদিকে ক্লাসে বুলি করা ছেলেগুলা, মানে তার ক্লাসে তাদের সাথে সে দেখা করে এবং সেখানে সবাই তাকে বস বস করে সম্বোধন করেছিল। আসলে সবাই এই জন্য করেছিল কারণ বিয়ন্সের কাছে অনেক 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 টাকা রয়েছে, এই জন্য সে সবাই খাবারের বিল দিয়ে দেয়। এজন্য সবাই তাকে অনেক বেশি তেল মারতে থাকে যাতে সে তাকে ভাঙিয়ে, মানে তারা যে বুলির ছেলেগুলো ছিল তারা যেন তাকে ভাঙিয়ে আরো অনেক বেশি লাভবান হতে পারে। কিন্তু বিয়ন্সে বোকা ছেলে এটা বুঝতেই পারে না, তাই বিয়ন্সে নিজেকে একটা গ্যাং লিডার মনে করতে থাকে। এজন্য পরের দিন ক্লাসে সে শিউনিদের পাশে না বসে তার নতুন বন্ধুদের কাছে চলে যায়। শিউন তখন তার সাথে কথা বলতে গেলে তাকে আলাদা জায়গায় নিয়ে আসে এবং তার কাছে তার এমন পরিবর্তনের কারণ জানতে চায়। বিয়ন্সে তখন তাকে বলে যে সৌ কোনোদিন তাকে বন্ধু ভাবেনি, বরং তাকে ব্যবহার করেছে। এমন সময় সৌ তার সাথে কথা বলতে চাইলে সে রাগ করে সেখান থেকে চলে যায় এবং তাদের বন্ধুত্ব পুরোপুরি শেষ হয়ে যায়। এখন তো মাত্র বন্ধুত্ব শেষ হয়েছে, কিন্তু তারা বন্ধুত্বকে পুরোপুরি শত্রু তখন হয়ে যায় যখন কিনা একদিন তারা লাঞ্চে সেখানে যাচ্ছিল, কিন্তু বিয়ন্সে তার বন্ধুরা তখন নিয়ম মানছিল না, মানে সিরিয়াল করার যে নিয়মটা, সিরিয়াল অনুযায়ী সবাই খাবার নেবে। কিন্তু তখন সেখানে সহু চলে আসে এবং সবাইকে বলে যে সবাই যেন সিরিয়ালে দাঁড়িয়ে তারপর খাবার নেয়। কিন্তু এখানে বিয়ন্সে বলে যে আমরা সিরিয়াল মানবো না, আমাদের টাকা আছে, আমরা যা ইচ্ছা করবো, তুমি পারলে কিছু করো। তখন সৌ ভালো বলে তাকে বলছিল যে কথা না বাড়াতে এবং সিরিয়ালে গিয়ে দাঁড়াতে, কিন্তু বিয়ন্সে আরো রাগ দেখাতে থাকে এবং তাকে মারার জন্য নানা রকম হুমকি ধামকি দিতে থাকে। এতে সৌ বাধ্য হয়ে তার গায়ে হাত তুলে এবং তাকে অনেক জোরে একটা ধাক্কা মারে। এতে তাদের বন্ধুত্ব একদম শত্রু, একদম ঘোর শত্রুতে পরিণত হয়। আর যেহেতু তার পাশে যেসব ছেলেগুলো ছিল সেগুলো ছিল যে তারা একে অপরের উপর মানে অনেক বেশি রাগ বাড়াতে পারে, তাই বিয়ন্সেকে এমন সব কথা তারা বলতে থাকে যাতে তার উপর রাগ আরো অনেক বেশি বেড়ে যায়। এই জন্য বিয়ন্সেও একজন ফাইটারকে হায়ার করে যে কিনা তাকে অনেক বেশি মারতে পারবে এবং তাকে শায়েস্তা করতে পারবে। এজন্য সে তার সাথে দেখা করতে চায়। তো পরবর্তীতে আমরা দেখতে পাই বিয়ন্সে যে ছিল সে কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য একটা কাজ করে। সে ইয়ঙ্গিকে তুলে নিয়ে যায় এবং সেখানে আমাদের সৌকে বলে আসার জন্য, কিন্তু সৌ কিন্তু আগে থেকে অনেক বেশি ইনজুরি ছিল, এই জন্য সে মেসেজটা কিন্তু সিন করে না। সে মেসেজটা সিন করে হচ্ছে শিউন, আর শিউন এই মেসেজটা দেখে এবং সে অনেক বেশি রেগে যায় এবং সে সৌকে যেতে দিতে চায় না, এজন্য সে নিজেই সেখানে যায়। কিন্তু সেখানে যাওয়ার পর ইয়নবিন যে থাকে, মানে তার সাথে তো তার শত্রুতা রয়েছেই, সে তাকে অনেক বেশি মারধর করে। কিন্তু এরপর শিউন ইয়নবিনকে বলে যে, এবং সে পরবর্তীতে আবার বিয়ন্সেকে জানায় যে সে যাতে সৌর সাথে আর কোনো ঝামেলা না করে, সৌ এমনিতে অনেক বেশি সমস্যায় রয়েছে, এজন্য সেখানে কথাবার্তা শেষ হয়ে যায়। কিন্তু সৌ আবার ক্লাসের যে বুলি বয়গুলো ছিল তাদেরকে মারধর করে সব ঘটনা জেনে যায়। এরপর সে শিউনদের বাসায় যায়, সেখানে গিয়ে সে শিউনকে আঘাত অবস্থায় দেখতে পায়, কিন্তু শিউনকে সে কিছুই বুঝতে দেয় না। এরপর সৌহু তাকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে, আর বিয়ন্সে অপরদিকে একজন ফেমাস ইউটিউবারকে চ্যালেঞ্জ করে এবং হায়ার করে আর কি, যাতে সে সৌকে চ্যালেঞ্জ করে এবং সৌর সাথে ফাইট করে এবং সৌকে সে ভালো একটা শিক্ষা দিতে পারে। সে মূলত সৌ থেকে প্রতিশোধ নিতে চাচ্ছিল, এজন্য সৌ ওই ইউটিউবারকে হায়ার করে। তো সেখানে তুমুল ফাইট শুরু হয়ে যায়, আর সৌ যেহেতু আগে থেকে অনেক বেশি ইনজুরি ছিল, এজন্য সে কয়েকটা মারার পরে একদম অবশ হয়ে যেতে থাকে এবং ফাইট করার মতো অবস্থায় ছিল না। পরবর্তীতে সবাই সুযোগ পেয়ে সৌকে ইচ্ছা মতো মারতে থাকে এবং সবাই দেখে যে সে নড়াচড়া করছে না, তারপরও তাকে ইচ্ছা মতো মারতে থাকে। এরপর একটা ছেলে দেখে যে সৌ আর নিঃশ্বাস নিচ্ছে না, এজন্য সবাই ভয় পেয়ে যায় এবং অনেক ভয় পেতে থাকে। তখন বিয়ন্সে তার ভুল বুঝতে পারে। এরপর বিয়ন্সের যে লয়ার ছিল, মানে তার বাবার লয়ার, সে আসে এবং বলে যে তোমরা কোনো চিন্তা করো না, আমি এই ব্যাপারটা দেখছি, তোমরা শুধু বলবে যে সে প্র্যাকটিস করার সময় মাথায় ব্যথা পেয়েছে। এর পরবর্তীতে লয়ার তাদেরকে ডাকে এবং এসব কথাই বলতে থাকে। তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে সৌহুকে সেখানে হাসপাতালে নেওয়া হয়েছে এবং সে মূলত কোমাতেই চলে গিয়েছে এবং ডাক্তার তাকে জানায় যে, মানে তাদেরকে জানানো হয় যে সৌ আর কখনো ঘুম থেকে উঠবে না বা সে কোমা থেকে কাটিয়ে উঠতে পারবে কিনা এটা কোনো গ্যারান্টি নেই। পরবর্তীতে যখন সে জানতে পারে, মানে শিউন যখন ব্যাপারটা বুঝতে পারে এবং তখন সে হাসপাতালে আসে এবং সে প্রতিশোধ নেওয়ার জন্য স্কুলে চলে যায়। স্কুলে যাওয়ার পর সে সকল বুলি বয়দের মারতে থাকে এবং সে ইয়নবিন যে ছেলেটা ছিল তার একদম কাঁধের মতো কলম ঢুকিয়ে দেয় এবং তার থেকে জানতে চায় কি হয়েছিল। ইয়নবিন জানায় যে ওই যে ফেমাস ইউটিউবারটা ছিল সে আসলে সব কিছু করেছে এবং পরবর্তীতে সে ওই ফেমাস ইউটিউবারের কাছে যায় এবং তাকে অনেক বেশি মারতে থাকে। প্রথমে সে পেরে উঠছিল না, কিন্তু সে এত বেশি রেগেছিল যে তার কাছে ওই ইউটিউবারটা হার মেনে যায় এবং হার মানতে মানতে সে
ক্ষমা চায় এবং বলে যে আমি তো টাকার জন্য কাজ করেছি, আমাকে টাকা দিয়েছে বিএমসি, তাই তুমি বিএমসির কাছে যাও, প্রতিশোধ নাও। এরপর সে বিএমসির কাছে চলে যায়, কিন্তু বিএমসি অলরেডি তার ভুল বুঝতে পেরেছিল, এজন্য সে তার কাছে ক্ষমা চায় এবং বলে যে আমাকে মেরে ফেলো। কিন্তু সেও যেহেতু একসময় তার বন্ধু ছিল, এজন্য সে তাকে কিছুই করতে পারে না এবং সে সেখান থেকে চলে আসে। তো বিএমসির বাবা এসব দেখে এবং সে বুঝতে পারে যে তার রাজনৈতিক ইমেজে এখন দাগ পড়তে চলেছে, এজন্য সে শিউনের ভর্তি ক্যান্সেল করে দেয় স্কুল থেকে, আর শহরের সকল স্কুল কে বলে দেয় যে যাতে তাকে কোনো অ্যাডমিশন না দেওয়া হয়। কিন্তু সে যেহেতু অনেক ট্যালেন্টেড একটা ছেলে ছিল, এজন্য একটা 3rd ক্লাস স্কুল তাকে তাদের স্কুলে অ্যাডমিশন নিয়ে নেয়, যেহেতু সে পুরো সিটিতে অনেক বেশি ফেমাস স্টুডেন্ট ছিল এবং ট্যালেন্টেড ছিল। কিন্তু ওই স্কুলে যাওয়ার পর আমরা দেখতে পাই যে সেখানেও কিছু বুলি বয় রয়েছে এবং সেখানেও কিন্তু তাকে বুলি করা হচ্ছে এবং সে তার কলমটা বের করে। এখন আমরা বুঝতে পারি যে সে হয়তো পরবর্তী সিজনে একদম এদেরকে শাসন করবে, আর তার মেন অস্ত্র তো তার কলম। তো এখানে কিন্তু এই সিজনটা শেষ হয়ে যায়। তো তোমরা কি পরবর্তী সিজন চাও কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাও। তোমাদের বেশি বেশি কমেন্ট পেলে কিন্তু আমি পরবর্তী সিজনটা এক্সপ্লেন করার ট্রাই করব। আর যদি এই সিজনটা তোমাদের ভালো লাগে আর কি, তাহলে কমেন্টে জানাতে ভুলবে না। আর ভিডিওতে একটা লাইক করে দিবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।